নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারছেন। একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আপনাদের যে সমস্যাগুলো থাকে শরীর বা স্বাস্থ্য সম্পর্কিত, রোগ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা আপনারা রাখতে পারেন এবং কিভাবে সেটা একটা সলিউশন পাওয়া যায় এবং অবশ্যই একটা প্রপার অ্যাডভাইসের মাধ্যমে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিভাবে পাওয়া যায় সেইভাবে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তারা কিন্তু সেইভাবেই কিন্তু মানুষকে ভীষণভাবে উপকৃত করছেন। এবং আমাদের প্রতিদিনই বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু ক্রনিক সমস্যা থেকে বিভিন্ন যে আমরা ক্রনিক ডিজিজগুলো আমাদের দীর্ঘদিন ধরে আমরা যেই আমাদের শরীরে বাসা বাঁধে বা দীর্ঘদিন ধরে আমরা সেই রোগটিকে পুষি, বা অনেক সময় দেখা যায় যে ছোটো রোগ বা বড় রোগ, বিভিন্ন রোগ নিয়েই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবেই মানুষকে একটা সুস্থতার জায়গা তৈরি করে দেন। আজকেও কিন্তু আমরা সেইভাবে আলোচনা রেখেছি, তার কারণ আমাদের আয়ুর্বেদ চিকিৎসা আমরা তার থেকে কতটা বেনিফিটেড, কতটা আমরা ভালো থাকবো, কতটা আমরা সুস্থ থাকবো, সতেজ থাকবো, সবল থাকবো, সেটা নিয়ে আমাদের আলোচনা চলে। যেমন প্রতিদিনই বিভিন্ন টপিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলে। আপনারা সেটা বুঝতে পারছেন যে কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা আপনাদেরকে একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছে। শুধুমাত্র তারা যে কলকাতার মধ্যে সীমাবদ্ধ তা নয়, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু তারা আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং সুস্থতার জায়গাটাকে তৈরি করেছেন ভীষণভাবে। তারা কিন্তু প্রত্যেকটি ডক্টর কিন্তু এইভাবেই তারা সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছেন এবং মানুষকে উপকার করে যাচ্ছেন। তখন আজকে আমাদের একটি টপিক রাখছি, তখন আপনারা বসে আছেন আজকে কি টপিক থাকবে। নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা কিন্তু থাকছে অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস। অর্থাৎ স্পন্ডিলাইটিসে তো বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন কোথায় যে স্পন্ডিলাইটিসটা আমাদের শরীরে তৈরি হচ্ছে বা এই যন্ত্রণা বা ব্যথা কতটা যে যন্ত্রণাদায়ক যাদের হয় তারা বোঝেন। আমরা সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা রাখছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার, সিএমই। আমরা তার কাছে অবশ্যই জিজ্ঞাসা রাখবো যে স্পন্ডিলাইটিসের যে তার সিমটমগুলো জানবো, যে কোথা থেকে সেটার উৎপত্তি বা তার সূত্রপাত যেটাকে বলে, এবং কি কি আমাদের শরীরে তৈরি হতে পারে, এর প্রভাবে আমরা কতটা কাবু হতে পারি বা যন্ত্রণাদায়ক জীবন হতে পারে, আমরা সে বিষয়ে জানবো। এবং যদিও হয়ে থাকে তার আগে থেকে কিভাবে আমরা, যদি হয়ে থাকে তার তো একটা অবশ্যই সেটা কিওর জায়গা তৈরি করে দেবেন, জানাবেন এবং একটা সলিউশন দেবেন, কিন্তু তার আগে থেকে কিভাবে আমরা একটা প্রিভেন্ট করব, প্রতিরোধ করব, যাতে এই রোগটি আমাদের সহজে কাবু না করতে পারে, আমাদের ঘায়েল না করতে পারে বা আমাদের শরীরে আক্রান্ত আমরা যাতে না হই, সে বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের ডক্টর উপস্থিত রয়েছেন, ডক্টর এ হালদার। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমে বললাম স্পন্ডিলাইটিস এই রোগটি সম্বন্ধে অনেকেই অবগত, আবার যাদের হয়তো হয়নি তা যদি হয়ে থাকে যে কতটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, আমরা সে বিষয়ে জানবো এবং কীভাবে আগে থেকে আমরা একটা প্রিভেন্ট করবো, রোগটা যাতে আমাদের শরীরে না বাসা বাঁধে বা না আসে, আক্রান্ত না হই, আমরা জানবো। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, স্পন্ডিলাইটিস অনেক রকমেরই আছে, যেমন আমরা ডিপেন্ড করে সেটা কোন জায়গায় হয়েছে তার উপরেতে। মেনলি আমরা যেটা দেখি যেটা হচ্ছে আমাদের ঘাড়ের কিছু প্রবলেম হয়, যখন আমরা এক্স রে করি ওখানেতে দেখা যায় যে ঘাড়ের কিছু হাড় আছে যেগুলো হচ্ছে একটার সাথে একটা জুড়ে যায় এবং যেখানেতে কিছু ইনফ্লামেশন মানে ফুলেও যায় অনেক সময়। তো সেখান থেকে আমরা দেখি যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আমরা নাম দিই। এছাড়া আমাদের আছে কোমরের, যেখানেতে আমাদের লাম্বার স্পন্ডিলাইটিস হয়। কিন্তু আজকে যেটা টপিক ছিল বা যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। এটা কিন্তু নর্মাল স্পন্ডিলাইটিস থেকে একটু আলাদা। আগে এই জিনিসটাকে একটু জানতে হবে যে নর্মাল স্পন্ডিলাইটিসটা কি আর এমনি আমাদের অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসটা কি। তো এটার ব্যাপারে আসছি ফোনটা, অবশ্যই আমরা সেটা ডিফারেন্সটা জানবো, পার্থক্যটা জানবো এবং সেটাও আমাদের কতটা আমাদের শরীরকে এফেক্ট করতে পারে আমরা সে বিষয়ে আজকে জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। আমার সম্বন্ধে হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ণবতী বলছি। বর্ণবতী, কি সমস্যাটা বলুন? সমস্যা হচ্ছে আপনার হঠাৎ না পায়ের শিরা না টান ধরে গেছে, মানে ওই আপনার এই হাঁটুর নিচেটা। আচ্ছা, না, বয়স কত? মানে হাঁটুর পিছনে ওই আমার 56-7 হবে। আচ্ছা, শুনুন, ডাক্তারবাবু বলছেন। এই যে টান ধরেছে, টানের সাথে সাথে তো ব্যথাও হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ,
আপনার ব্যথা হচ্ছে, মানে পায়ের তলার থেকে একবার আপনার এই পর্যন্ত জান আচ্ছা। পর্যন্ত। আর এই যে ব্যথাটা হচ্ছে বা টান ভাবটা যে হয়ে আছে, এটা মোটামুটি কতদিন হলো? না না, এই আপনার কালকে হয়েছে। কালকে হয়েছে। কোনো কি চোট আঘাত লেগেছিল? না না, চোট ফোট বা উঁচু লাগেনি। নিচুতে পা পড়েছে, কোথাও চোট লেগেছে সেরকম কিছু? না না না, পায়ে আপনার নোংরা ছিল, পাটা ঘষেছি আপনার একটা বই দিয়ে, হুম, পাটা চেপে ঘষেছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আপনার ক্ষেত্রে আমি বলবো এটা যে আপনি আপাতত একটুখানি গরম সেঁক ওখানে দিন, শুকনো সেঁক একটু দিন। যদি দেখা যায় যে সেই সেঁকটা দেওয়ার পর যদি নর্মাল কোনো রকম কিছু আপনার নার্ভের ওপর যদি কিছু চাপ পড়ে বা যদি লোকাল কোনো রকম কারণের জন্য এই ব্যথাটা বা টান ভাবটা থাকে, তাহলে দেখবেন একটু শুকনো সেঁক দিন আর একটু জল বেশি করে খান। তাতে কি হবে, এই জিনিসটা কেটে যাবে। যদি দেখছেন যে আপনার এই প্রবলেমটা রয়েই যাচ্ছে, আপনার ঠিকঠাক মতো করে কমছে না, তখন কিন্তু একটুখানি আলাদাভাবে সেটাকে ভাবতে হবে। তার জন্য একটা এক্স রে করতে হবে, হাঁটুর একটা এক্স রে করে দেখতে হবে যে ওখানেতে কিছু প্রবলেম শুরু হচ্ছে কিনা। কারণ যেটা অস্টিওআর্থারাইটিস, বুঝতে পারছি না কিন্তু, মানে হাঁটতে পারছি না এমন অবস্থা। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আপাতত যে আমি যেটা বললাম যে একটু গরম সেঁক ওখানে দিন আর তার সাথে সাথে একটু জলটা বেশি করে খান। 1-2 দিন একটুখানি এই জিনিসটা করুন। করার পর যদি মনে হয় যে না আপনার কমছে না, ব্যথা বাড়ছে আরও, তো সেখানেতে একটুখানি একটা হাঁটুর এক্স রে করান। একটা হাঁটুর এক্স রে করে আমাদের কাছে একবার নিয়ে আসুন, আমরা সেটা দেখে নিই যে এক্স্যাক্ট ওখানেতে কি প্রবলেম হয়েছে। যদি কোনো রকম প্রবলেম আমরা পাই, অবশ্যই তার সলিউশন আছে, কিন্তু তার আগে জানতে হবে যে কি কারণে প্রবলেমটা হচ্ছে, কি কারণে ব্যথাটা হচ্ছে। তো 2 দিন আপনি এই জিনিসটা ইউজ করুন, করে একটা এক্স রে করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ দেখো, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা, যে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস বা আমাদের এমনি যে অন্যান্য যে স্পন্ডিলাইটিসটা আমাদের ব্যথা উপশম করি আমরা, বা ব্যথা আমাদের ভীষণভাবে আক্রান্ত হই, সেটার মধ্যে আলাদা ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটাই হচ্ছে যে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসটা খুবই ভয়ঙ্কর একটা রোগ। কারণ এই রোগেতে কি হয়, পেশেন্ট পুরোপুরিভাবে বেডরিডেন্ট হয়ে যায় যদি এটা ঠিকঠাক মতো করে যদি ট্রিটমেন্ট না করা হয় একটা সময়। কারণ এরকম পেশেন্ট আমরা বহু দেখেছি, আমাদের কাছে এসেছে বেডরিডেন্ট অবস্থায়। আর এমনি নর্মাল যে স্পন্ডিলাইটিসগুলো আছে, যেমন লাম্বার স্পন্ডিলাইটিস কিংবা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এতে কি হয়, লোকাল পার্টিকুলারলি একটা জায়গা ওখানেতে এফেক্টেড থাকে। যদি কারো সার্ভাইকাল হয়, তার ঘাড়ের সমস্যাটা দেখা যাবে, ঘাড়ে ব্যথা হবে, তার সাথে সাথে একটুখানি মাথা ঘুরবে, এবং তার সাথে সাথে দেখা যাবে যে ঘাড় উনি আস্তে আস্তে ঘোরাতে পারছেন না, লক হয়ে যায় অনেক সময়। তো এই প্রবলেমগুলো ওনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে। আর যদি লাম্বার স্পন্ডিলাইটিস হয়, সেখানেও বসলে উঠতে পারবে না, কোমরেতে একটা ব্যথা থাকবে, কোমরকে ঠিকঠাক মতো করে ঘোরাতে পারবে না, হাঁটতে গেলেও ব্যথা লাগবে। তো লাম্বার স্পন্ডিলাইটিসে এই প্রবলেমগুলো হয়। কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস যেটা হয়, যেটা শুরু হয়, অনেক সময় কী হয়, এখানেতে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করতে পারি না শুরুর দিকে। যে এটাও স্টার্ট হয় আমাদের কোমরের একদম নিচের যে হাড় আছে সেখান থেকে এটার প্রবলেমটা শুরু হয়, এবং সেখানেতে একটা ব্যথা থাকে, যেটা অনেক সময় কি হয় লাম্বার স্পন্ডিলাইটিসেও তাই হয়। কিন্তু এই রোগটা কি হবে, কিছু সিমটমের সাথে নিয়ে আসে। যেমন হচ্ছে ব্যথা তো যেরকম থাকবে, যদি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হয় তার সাথে সাথে কি হবে, একটু শ্বাসকষ্ট হবে, তার সাথে সাথে দেখা যাবে যে ওনার চোখ লাল হয়ে যাচ্ছে। তো এই সিমটমগুলো ব্যথার সাথে সাথে থাকবে, এবং এটা কি হয় আস্তে আস্তে আমাদের শিরদাঁড়াটাকে এফেক্ট করে, আমাদের শিরদাঁড়ার প্রত্যেকটা হাড়কে এটা এফেক্ট করে, এবং যে ভার্টিব্রাগুলো থাকে সেখানেতে কি হয়, ক্যালসিফিকেশন হয়। আর আমাদের কোমরের যে হাড়টা থাকে, হাড়টা একটু বেড়ে যায়, আমাদের নর্মাল যেটা স্ট্রাকচার হয় সেইখান থেকে একটু বেড়ে যায়। এর ফলে কি হয়, যত দিন যাবে, যদি ঠিকঠাক মতো করে এটা ট্রিটমেন্ট না করা হয়, যত দিন যাবে সে গোটা স্পাইনটা একদম স্ট্রিক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কোনোভাবে মুভমেন্ট ঘোরাতে পারবে না, তার সাথে সাথে ঘাড়ও একদম স্ট্রিক হয়ে যাবে, এবং ব্যথা যন্ত্রণা তো থাকবেই। অনেক সময় দেখা যায় যে উনি বডি যখন হাঁটছেন, যখন মুভমেন্ট করছেন, উনি যদি বাঁ দিকেও যান কিংবা ডান দিকেও যান, ওনার ঘাড় কিন্তু ওই হিসাবে উনি ফ্লেক্সিবিলিটি আনতে পারবেন না, পুরো স্টিফভাবে ওনাকে হাঁটতে হবে। তো এটা ডে বাই ডে এখানে এটা যদি ঠিকঠাক না হয় তখন এই জায়গাতে আসে। তো
এই ক্ষেত্রে আমি একটাই বলবো যে এটাকে শুরুতেই যদি আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করে নিই, সেখান থেকে কিন্তু আমরা এই বড় রোগ থেকে কিন্তু বাঁচতে পারবো। এবং সেই কারণে বারবারই বলি যে যদি আমাদের কোথাও কোনো ব্যথা যন্ত্রণা হয়, তাহলে আমাদের প্রথমে উচিত যে আমাদেরকে সেটার টেস্ট করে দেখে নেওয়া যে আমার কি কারণের জন্য হচ্ছে। নাহলে হয়তো এই লাম্বার স্পন্ডাইলাইটিস আর অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিস এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারবে যখন রোগটা বাড়বে। কিন্তু যদি শুরুতেই আমরা এই জিনিসটা দেখে নিই যে এটা কী কারণ, তাহলে কিন্তু সেখানে প্রবলেমটা আমরা শুরুতেই বুঝে যাব, শুরুতেই সেটার কে আমরা ট্রিটমেন্ট করে নিতে পারবো। তো এর সাইন সিমটম আরও আছে, আমি বলছি ফোন একদম আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি আশিস মজুমদার কথা বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে খুব খুশকি হচ্ছে মাথায়। খুশকি হয়েছে মাথায়? আচ্ছা আচ্ছা। আচ্ছা। মানে খুশকি সেটা আপনি বুঝতে পারছেন না, কোনো রকম আঁশের মতো কোনো রকম একটু উঠছে? হ্যাঁ আসল মতো উঠছে। আচ্ছা, দেখুন খুশকি যদি থাকে, আমরা এমনি ড্যান্ড্রফ যেটা সহজেই আমরা বুঝতে পারি, কিন্তু যদি তার সাথে সাথে স্ক্যাল্পে কিংবা মাথায় যদি কোনো রকম আঁশের মতো যদি কোনো রকম কিছু ওঠে, সেখানে কিন্তু আমরা সবসময় একটুখানি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি। খুশকি যদি থাকে সেখানেতে আমাদের অনেক রকমের ওষুধ আছে, কিছু প্রোডাক্ট আছে, সেগুলো ইউজ করলে এই জিনিসটা আপনার সেরে যাবে। কিন্তু যদি মাছের আঁশের মতো যদি ওঠে এবং সেটা যদি অন্যদিকে টান হয়, যেমন কি হয় যদি আমাদের স্ক্যাল্পে সোরিয়াসিস হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা যেতে পারে। তো এইটা একবার দেখে নিলে ভালো হতো, কারণ আপনি হয়তো বলছেন হয়তোবা দেখা যাবে যে আমি দেখার পর হয়তো সেটাকে অন্য কিছু বুঝছি, সেই মতো করে আমি আপনাকে অ্যাডভাইসটা দিতে পারবো। তো একবার এই জিনিসটা দেখিয়ে নিন, যদি নর্মাল প্রবলেম হয় তো ঠিক আছে, ওটা কেটে যাবে। আর যদি দেখা যায় যে একটা বড় রোগের আশঙ্কা থাকতে পারে, যেটা আমরা সোরিয়াসিস বলি, তাহলে শুরুতেই যদি আমরা একটু দেখে নিই, তাহলে প্রবলেমটা আপনার খুব তাড়াতাড়ি কমবে এবং আপনি সুস্থ হবেন। আপনি শুধু যখন আসবেন একটা IgE রিপোর্ট করে আমাদের সাথে এসে একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা দেখার পর আপনাকে জানিয়ে দেবো যে কি করলে আপনি ভালো হবেন। একদম, ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, এই যে আপনি বললেন যে আমাদের কোমরের নিচ থেকে কি এই ব্যথাটা আমাদের আমরা যখন অনুভব করব বা ফিল করব, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা এই রোগটিতে বা অন্য কোনো রোগ হয়তো আমাদের শরীরে প্রবেশ করছে। তা এটার আমরা আগে কিভাবে, এটার থেকে আমরা নিদানটা কি পাবো, যে আমরা কিভাবে এই সিমটমগুলো, তো যখন আপনি বলে দিলেন যে আমার এই সিমটমগুলো হলে আমরা বুঝতে পারবো যে অ্যাঙ্কোলাইজিং আমরা হয়তো এটার আমরা আক্রান্ত হতে চলেছি, এটার আমরা একটু নিদানটা শুনবো। যখন পেশেন্ট আসে কমপ্লেন নিয়ে, কি হয় যে প্রথমত বলে রাখি যে যখন আমাদের অল্প ব্যথা শুরু হয়, সেটা আমি লাম্বার স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রেও বলছি, সার্ভাইকালের ক্ষেত্রেও বলছি, অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রেও বলছি, কিংবা রিমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রেও বলছি। আমরা কি করি, শুরুতে আমরা এটাকে ঠিক মতো করে সিরিয়াসভাবে দেখি না, যে ব্যথা হচ্ছে, ঠিক আছে আমি এই ব্যথার ওষুধ খেয়ে নিলাম, হয়তো কিছুদিনের জন্য সেটা কম থাকলো, তারপর দেখা যায় যে আবার সেটা বাড়ছে। এবং তার সাথে সাথে রোগটা যদি থাকে তাহলে সেটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে যখন আমাদের শরীরে কোনো রকম প্রবলেম হচ্ছে, সেটা যে কোনো অঙ্গে হতে পারে, শুধু আর্থারাইটিস রোগের জন্য নয়, যে কোনো রকম প্রবলেম যদি আমাদের শরীরে আসে, তাহলে একটা কিছু না কিছু তার সিমটম, কিছু না কিছু একটা সাইন দেবে। সেই সময়টাতেই যদি আমরা শুরু থেকেই আমরা ডক্টরের পরামর্শ নিই, আমরা যদি গিয়ে বলি যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে কি হবে, আমরা সেটাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মাধ্যমে সেটাতে একটা জায়গায় আসতে পারবো যে ওনার এই রোগটা হতে চলেছে বা এই রোগটা হচ্ছে। ঠিক সেরকমই লাম্বার স্পন্ডাইলাইটিস কিংবা তার সাথে সাথে যদি অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিস হয়, তো শুরুতে যখন আমাদের ব্যথা অনুভব হচ্ছে, যে আমাদের হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, আমরা ঠিকমতো বসতে পারছি না, বা বসলে উঠতে গেলে আমাদের লাগছে সেখানেতে, এবং তার সাথে সাথে যে সিমটমগুলো বললাম, যে মাঝে মাঝে চোখ লাল হয়ে যাচ্ছে, একটু শ্বাসকষ্ট আসছে, তো তখন আমাকে ভেবে নিতে হবে যে হ্যাঁ আমার নর্মাল স্পন্ডাইলাইটিস হয়তো বা এটা নাও হতে পারে। এবং সেখানেই উচিত যে শুরুতে গিয়েই ডক্টরের পরামর্শ নেওয়া, যে আমার এই সিমটম হচ্ছে, ওনার কাছে গিয়ে বলা, উনি সেখান থেকে বলে দেবেন যে আপনি কি করলে আপনি জানতে পারবেন যে আপনার এক্স্যাক্ট রোগটা কি হয়েছে এবং
কি করলে আপনি ভালো হবেন এবং কি করলে আপনি ভবিষ্যতে ভালো থাকবেন। তো তাহলে কি হলো, শুরুতেই যদি আমরা এটাকে আটকে দিতে পারি, কারণ অ্যাঙ্কিলোজিংয়ের যে ব্যথা যন্ত্রণা আমরা তো দেখেছি পেশেন্টদের, যে ওনারা একটা সময় গিয়ে মানে সেই ব্যথা ওনারা সহ্য করতে পারেন না। তো সেই জায়গায় যাতে না পৌঁছয়, এবং অনেক সময় কি হয়, পেশেন্ট হাঁটতে পারছে না, কোথাও যেতে পারছে না, একটা ঘরের মধ্যে সারাক্ষণ শুয়ে থাকছে, সেখান থেকে কিন্তু ওনার একটুখানি মেন্টালি প্রবলেমও আসে, ডিপ্রেশনের মধ্যেও চলে যায়। তো এই জায়গাগুলো যাতে না যায়, তার আগে যদি আমরা সেটার সলিউশনটা করে নিতে পারি সেটাই বেটার। তো যে কোনো রকম প্রবলেম হলে আগে আপনি ডক্টরের কাছে পরামর্শ নিন, তারপর আপনি সেটার জন্য ট্রিটমেন্ট করান। বা যদি না হয়, আপনাকে কিছু অ্যাডভাইস বলে দেওয়া হবে যে আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন। তাহলে দেখা যাবে যে যদি ছোটোখাটো কোনো প্রবলেম থাকে, সেগুলো হয়তো উইদাউট মেডিসিনেই আপনার ঠিক হয়ে গেল। তো এরকম আরও কিছু আছে, আমি ফোনটা ধরে নিয়ে আসছি। একদম, আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বিষ্ণুপুর থেকে রেখা জানা বলছি। রেখা জানায়, বলুন রেখাদি, কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে দেখছি আমার রাত হলে সারাদিন এতটা বুঝে যাচ্ছে না, রাত হলে মুখটা পেটো ভাব, জ্বর জ্বর ভাব লাগে, মুখটা চেপে হয়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 35। আচ্ছা, শুনুন ডাক্তার বলছে। আচ্ছা, আপনার পেটের কি এমনি কোনো রকম সমস্যা আছে? পেটে ব্যথা করে বা কিছু? না, পেটে কোনো সমস্যা নেই। আচ্ছা, পেট পরিষ্কার থাকে, রেগুলার ল্যাট্রিন ক্লিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, regular। আচ্ছা, আপনার এমনি গ্যাস অম্বলের সমস্যা কি অনেক দিন থেকে আছে? অনেকদিন মানে প্রায় 3-4 মাস হলো এই খাওয়ার খেলে গলাটা জ্বালা জ্বালা করছে। তারপরে কিছুক্ষণের পরে আবার একটু গ্যাসের ওষুধ খেলে থাইরয়েড, তারপরে ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা অ্যাসিডিটিরই প্রবলেম হচ্ছে, এবং এটাকে এইভাবে ট্রিটমেন্ট করলে হবে না যে শুধুমাত্র যে যখন প্রবলেম হচ্ছে তখন আপনি হয়তো গ্যাসের ওষুধ খাচ্ছেন, তারপরে আবার এটা ঠিক হয়ে যাচ্ছে, আবার পরের দিন খাচ্ছেন। তো এরকম করে করে আপনি কতদিন খাবেন? এটার একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। আগে যেটা জেনে নিতে হবে যে আপনার এই অ্যাসিডিক প্রবলেমটা কী কারণে আসছে। আমরা বারবারই বলি, পেটের যে কোনো রকম সমস্যা যদি হয় আমাদের দুটো কারণে হয়। একটা হচ্ছে আমাদের যদি লিভারে কোনো রকম প্রবলেম হয়, কারণ আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা যেটা কন্ট্রোল করে সেটা হচ্ছে লিভার থেকে এক ধরনের জিনিস বেরোয় যেটাকে আমরা বাইল বলি। সেই বাইলটা আমাদের টোটাল পাচনতন্ত্রটাকে ঠিক রাখে। তো সেটা যদি কোনো কারণে যদি কম বেরোতে থাকে বা লিভারের যদি অন্য কোনো সমস্যা হয়, সেখান থেকে কিন্তু এই গ্যাস অম্বলের প্রবলেমটা আস্তে আস্তে তৈরি হয়। এছাড়া যদি আমাদের স্টমাকে কোনো রকম প্রবলেম হয় বা যদি কোনো রকম আলসার ফর্মেশন হয়, সেখান থেকে হয়তো শুরুতে এইটার সিমটম থাকবে যে অল্প একটু গ্যাস অম্বল হচ্ছে, তার সাথে সাথে যেটা বলছেন তেতো হয়ে থাকে, অনেকের কি হয় একটু দেখবেন চোঁয়া ঢেকুর ওঠে। তো এই জিনিসগুলো কিন্তু একটা রোগের ভবিষ্যতে একটা বড় রোগের একটা লক্ষণ দেখা যাচ্ছে। তো আপনি ট্রিটমেন্ট করুন, সেটা হচ্ছে আগে জানুন যে আপনার কি অসুবিধে এবং অসুবিধাটার কারণটা কি। সেই কারণটা যদি আপনি খুঁজে বার করতে পারেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটার পার্মানেন্ট সলিউশন হবে। এর জন্য কোনো রকম ওষুধ হয়তো আপনাকে ভবিষ্যতে খেতে হবে না। তো যদি আপনি বুঝতে না পারেন যে হ্যাঁ আপনি কি করবেন, কি করলে জানতে পারবেন, সেখানে আমরা গাইড করতে পারি আপনাদের। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, ফোন করে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো যে কি করলে আপনি এই রোগটাকে ডিটেক্ট করতে পারবেন যে আপনার কি প্রবলেম হচ্ছে, এবং যদি প্রবলেম থাকে তারও সলিউশন আমরা করে দেবো, কিন্তু সেটা একবার রিপোর্ট করে দেখে নেবার পর। একদম। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমি বন্ধুর ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম গড়িয়াহাট থেকে। গড়িয়াহাট থেকে বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে আমার প্রচুর মাথায় ড্যান্ড্রফ আর হেয়ার ফলিং হচ্ছে প্রচুর পরিমাণে। কি হচ্ছে? হেয়ার ফলিং হচ্ছে। হেয়ার ফলিং। আচ্ছা, বয়স কত আপনার? 32। এমনি কি একটু ধুলো বালিতে একটুখানি কাজকর্ম বেশি থাকে, মানে বাইরে একটুখানি পলিউশনের মধ্যে থাকতে হয়? না, বাইরে পলিউশনের মধ্যে থাকতে হয় না, বাট আমি যখন মানে বাইরে বেরিয়ে যাই, মানে কাজের জায়গায় যে পার ডে আপ ডাউন করি তো। আচ্ছা, আর আপনার কি এমনি কোনো রকম অ্যালার্জি বা লিভারের কোনো সমস্যা আছে?
না না মানে কোনোদিনও কি টেস্ট করে দেখেছিলেন আপনার অ্যালার্জি আছে কি না? না না করেননি? মানে সেরকম কোনো প্রবলেম হয়নি, আচ্ছা। টেস্টও করা হয়নি। আচ্ছা, আর আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকে? হ্যাঁ, গ্যাস সম্পর্কে প্রবলেম আছে। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, টিভিতে আপনাকে বলে দিচ্ছি। শুনুন আপনি টিভিতে। মেন যেটা আমরা হেয়ার ফলের জন্য বলি, যে হেয়ার ফল হওয়ার কারণ থাকে অনেকগুলো, তার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে লিভারের কিছু সমস্যা যদি আমাদের থাকে, সেখান থেকে আমাদের হেয়ার ফল হয়। এছাড়া হচ্ছে যদি আমাদের শরীরে কোনো অ্যালার্জি থাকে। এবার অ্যালার্জি কি হয়, অনেক সময় যে আমাদের সিমটম দেবে যে আমাদের ইচিং হবে, স্কিনেতে র্যাশ বেরোবে, তবেই আমরা বলতে পারবো যে অ্যালার্জি আছে, সেটা নয়। অনেকের কি হয়, ব্লাডেতে থাকে, সেটা যখন বহিঃপ্রকাশ হয় তখন হয়তো খুব ভয়ঙ্কর রূপ নিয়ে সেটা হয়। কিন্তু যদি আপনার হেয়ার ফল হচ্ছে, তাহলে জানবেন কোনো না কোনো একটা প্রবলেম আপনার আছে, সেই কারণে হেয়ার ফল হচ্ছে। আপনি যদি সেই প্রবলেমের সলিউশনটা না করেন, যদি এমনি আপনি ক্রিম, শ্যাম্পু এইসব জিনিস ইউজ করতে থাকেন, হয়তো কিছুক্ষণের জন্য আপনি ভালো থাকবেন, কিন্তু আপনার ভেতরের যেহেতু প্রবলেমটা রয়ে গেছে, আবার আপনার হেয়ার ফলটা ফিরে আসবে। তো আপনাকে দুটোভাবে ট্রিটমেন্ট করতে হবে। এক হচ্ছে আগে জানতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা, অ্যালার্জি আছে কিনা। যদি থাকে, সেইটার ট্রিটমেন্টের সাথে সাথে আপনাকে হেয়ার ফলের ট্রিটমেন্ট করতে হবে, তবে এটা পার্মানেন্ট সলিউশন হবে। যদি আপনি পারেন, তাহলে একটা এলএফটি লিভার ফাংশন টেস্ট আর একটা আইজিই রিপোর্ট, এলএফটি আর আইজিই, এই দুটো রিপোর্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি এটার কোনো সমস্যা থাকে, সেখান থেকে কিভাবে বেরোবেন, কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন, সেই সব কিছু আমরা গাইড করে দেবো। আর যদি এইগুলো ঠিক থাকে, যদি নর্মাল আপনার ড্যান্ড্রফ হয় কিংবা হেয়ার ফল হয়, তখন আমাদের কিছু প্রোডাক্ট আছে, সেগুলো আমরা দেবো, দেখবেন আপনি ঠিক থাকবেন। একদম আমরা জানবো। তখন এই আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে আপনাকে করে দেবে, একদম ভেষজ গুণ সমৃদ্ধ, যেখানে কোনো সাইড এফেক্ট নেই, মানে কি বলবো, অপারেশনের ব্যাপার নেই, যেটা আমাদের ভয়ভীতি থাকে, এই সমস্যাগুলো কিন্তু একদম নেই। তার সঙ্গে তো পার্শ্ব প্রতিক্রিয়া বলে কিছু নেই, মানে সাইড এফেক্ট যেগুলো হলো অন্যান্য ওষুধ খেলে যেটা আমাদের সাইড এফেক্ট হয়, তাও একটা আমাদের অন্য আরেকটা হয়তো রোগের সৃষ্টি হতেই পারে, সেগুলো কিন্তু একেবারেই নেই। একদম ন্যাচারাল ওয়েতে আপনাকে সেই ট্রিটমেন্ট করবেন। এবং যেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তারা কাজ করে যাচ্ছেন, আর সেখানে সব রকম চিকিৎসা হয়। আপনি যে স্কিন থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু সেখানে হয়। সুতরাং আপনাদের যোগাযোগ করতে হবে এবং আপনাদের আসতে হবে। বারবার করে একটা কথাই বল যে রোগগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, একটা রোগের থেকে আরেকটা রোগের সৃষ্টি হয়, আর এই ছোট ছোট রোগ থেকে কিন্তু বড় রোগের একটা আকার ধারণ করে, সেটা যেন একেবারেই না হয়, সেইভাবে কিন্তু ডক্টররা সুন্দরভাবে আপনাদের একেবারে অ্যানালিসিস করে দিচ্ছেন। এই সমস্যাগুলো যদি আপনি কোনোভাবে অনুভব করেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রপার এই সংস্থাতে আসুন, এই প্রতিষ্ঠানে আসুন, এবং অবশ্যই সেখানে কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি এগরা থেকে বলছি। এগরা থেকে। আচ্ছা বলুন, কি সমস্যাটা বলুন। বলছি সমস্যা, যা কিছু খেলে পেটটা ফাঁপ ধরছে, গলা জ্বালা করছে। আচ্ছা, ডাক্তারবাবু থেকে ওষুধ এনেছিলাম, বলছিলেন গ্যাসের জন্য, কিন্তু ওষুধটা কমে যাচ্ছে, আবার সেই একই সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কতদিন হচ্ছে? খিদা নেই। এই যে সমস্যাটা হচ্ছে, এটা কতদিন? 1.5 মাস মতো হয়ে গেল। 1.5-2 মাস। কোন রকম রিপোর্ট করেছেন? না, রিপোর্ট করাইনি, এমনি তো দেখাচ্ছিলাম, বললাম গ্যাস হচ্ছে, কিন্তু গ্যাসে দেখে ওষুধ খাচ্ছি তো কমছে না, একটু কমে যাচ্ছে, আবার সেই শুরু হয়ে যাচ্ছে, সেই পেটটা ফাঁপ হচ্ছে, গলাটা জ্বালা করছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। টিভিতে শুনুন আপনি। হ্যাঁ, মেন যেটা একটু আগেও যিনি ফোন করলেন, ওনার যে সমস্যাটা ছিল, যে আমাদের রাত্রিবেলা হলে আমার মুখ টক ভাব হচ্ছে, তেতো হয়ে যাচ্ছে, তো এনার ক্ষেত্রেও যেহেতু উনিও বলছেন যে ওনারও গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, কিন্তু উনিও বললেন যখন ওষুধ খাচ্ছি তখন ভালো থাকছি, যখন ওষুধটা বন্ধ করে দিচ্ছি তখন আবার প্রবলেমটা হচ্ছে। তো আপনার ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো, যে আপনার এই যে গ্যাস অম্বলের সমস্যাটাকে আমরা কেউই সিরিয়াসভাবে দেখি না, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে এই যে সিমটম, গ্যাস অম্বলটা হচ্ছে একটা সিমটম বড় রোগের,
যেখানে হয়তো লিভার ইনভলভড আছে, যেখানেতে স্টমাক ইনভলভড আছে। তো এই দুটো জায়গায় যদি কোনো রোগ থাকে, সেটা যদি না আমরা দেখে নিই শুরুতে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে প্রবলেমটা খুব বাড়বে। তাই আপনাকে বলবো যে আপনি ওষুধ এইভাবে না খেয়ে আপনি আগে প্রপার টেস্ট করান, করে দেখুন যে আপনার আদৌ লিভারের প্রবলেম আছে কি না বা স্টমাকের প্রবলেম আছে কি না। তারপর আপনাকে গাইড করে দেবেন যে ডক্টর যে আপনি কিভাবে থাকবেন, কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন, কারণ লাইফস্টাইলটাও এই রোগের ক্ষেত্রে একটা খুব বড় কাজ করে। তো সেই লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করবেন, খাবার দাবার ইনক্লুডিং আছে তার মধ্যে, তার সাথে সাথে ওষুধ। তো আপনি এগরা থেকে বলছেন, এগরা থেকে খুব সম্ভবত হেরিয়া হয়তো কাছে হতে পারে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একটা যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে। হেরিয়া হলে হেরিয়াতে আমি থাকি, ওখানেতে আমি একবার দেখে নেবো আপনাকে, যেটা করলে ভালো হবে আপনাকে আমি গাইড করে দেবো। একদম। আমি অবশ্যই একটু আপনি হোল্ডে থাকুন, তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি ডাক্তারবাবুদের আপনার এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া আপনারা মেচেদাতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা মেচেদাতেও পাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং 31 তারিখ অর্থাৎ 31 তারিখে আপনারা কিন্তু গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মালদাহে পেয়ে যাচ্ছেন ডক্টর এন এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু 2/2/25 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পাচ্ছেন। ক্যানিংয়ে কিন্তু 7 তারিখ পেয়ে যাচ্ছেন, 7ই ফেব্রুয়ারি অবশ্যই পাচ্ছেন। এছাড়া কিন্তু 8 তারিখ পেয়ে যাচ্ছেন বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং বন্ধুরা পাচ্ছেন আপনারা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে 22 তারিখ পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের ডক্টর এস বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 23 তারিখ 23/2/25 পেয়ে যাচ্ছেন জামশেদপুরে, সেখানে কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এবং 1/3/25 তার মানে মার্চ মাসের 1 তারিখে পেয়ে যাচ্ছেন পুরুলিয়াতে, সেখানে ওপেনিং হচ্ছে, সেখানে ডক্টর বি শর্মা থাকছেন। এছাড়া কিন্তু 2/3/25 অর্থাৎ 2 তারিখে পেয়ে যাচ্ছেন মার্চ মাসে, সেখানেও কিন্তু আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া আপনারা জানেন তো যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে বিভিন্ন এক্সপিরিয়েন্স ডক্টররা থাকছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতা ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা আমতলাতে পেয়ে যাচ্ছেন, সেখানে ডক্টর বি শর্মা থাকছেন। এছাড়া আপনারা জানেন হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি জানিয়ে দিই, যেটা হেল্পিং নাম্বার লেখা রয়েছে টিভি স্ক্রিনে, 9830235527 একটি নাম্বার, আরেকটি 37। এই নাম্বার দুটির মাধ্যমে আপনারা টোটাল আপনারা হেল্পিং নাম্বারটা পাচ্ছেন। হেল্পের মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জানতে পাচ্ছেন যে কোথায় কখন ডাক্তারবাবুরা আছেন, এবং সব বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাকে হেল্প করবে। যদি আপনি টেস্ট কোথাও হয়তো চিকিৎসা করেছেন, সেটার টেস্ট রিপোর্টটাও কিন্তু অবশ্যই ক্যারি করবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমতা দেখে বলছি। আমতা। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। পুরানো পেশেন্ট। আমার ছেলের একবার শর্মাবাবুর কাছে গিয়েছিলাম, তখন 800 ছিল, অ্যালার্জি ছিল, ওষুধ খেয়ে ভালো হয়েছিল। এখন ছেলেটা ভালোই ছিল, একটু ওই মায়াপুর বেড়াতে যেই নয়, বাড়িতে আসার পর ওই 6 দিন হচ্ছে জ্বর হচ্ছে। এই জ্বরের জন্য তো বাল্টিগুড়ি বাজারে যেতে অনেকটাই তো দূর, যেতে নিয়ে যে পাচ্ছি না। এখন এখানে ডাক্তারবাবুকে দেখিয়েছি, কিন্তু ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না। মানে জ্বর কি সারাক্ষণ থাকছে?
জ্বর সবসময় গায়ে থাকছে, আর জ্বরটা যখন আসছে পায়ের বুড়ো আঙুল থেকে ব্যথা হচ্ছে, তারপরে ওপর দিকে উঠছে, লাস্টে মাথায় যখন খুব জ্বর উঠে যাচ্ছে তখন মাথাটা লাগছে। দেখুন, আপনাকে একটা কথাই বলি, ডক্টর নিশ্চয়ই আপনাকে সাজেস্ট করেছেন বা কিছু টেস্ট কি আপনাকে করতে বলেছে? বলেছে 48 ঘন্টা হয়ে গেলে তারপর। ঠিক আছে, আপনি এই টেস্টগুলো একবার করান আগে, যেহেতু জ্বর আসছে আপনি টেস্টগুলো করার পর একবার ডাক্তারবাবুকে দেখান, দেখবেন অবশ্যই এর সলিউশন করে দেবে। এরপর যদি আপনার মনে হয় যে টেস্টগুলো করে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে টেস্টগুলো করে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, বা যদি সেরকম হয় আপনি হেল্পলাইন নাম্বারেতে যা যা টেস্ট আপনি করেছেন সেগুলো টেস্টের রিপোর্টগুলো আপনি পাঠিয়ে দিতে পারেন। ওখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি ওটা পাঠালে আমরা একবার দেখে নেব। যদি আমরা মনে করি যে হ্যাঁ ওনার সিরিয়াস কিছু ম্যাটার আছে, তাহলে আপনার সাথে আমরা কথা বলে নেব। কিন্তু আপাতত যে টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করান, সেই টেস্টটা করানো খুব জরুরি। ঠিক আছে, টেস্টটা করানোর পর আপনি দরকার পড়লে আমাদেরকে হোয়াটসঅ্যাপেতে পাঠিয়ে দিতে পারবেন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো কি করলে আপনি ভালো থাকবেন বা আপনার ছেলে ভালো থাকবে। ঠিক আছে, আর একটা কথা বলছি, ভালো হয়ে গেলে আমাদের যাওয়ার কথা, ছেলেটার না খালি গ্যাস হচ্ছে, এবার পেটের প্রবলেমটা কি থেকে হচ্ছে বুঝতে পারছি না, তো একবার যোগাযোগ করবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, আপনি আসুন, আমরা অবশ্যই আপনাকে গাইড করে দেবো কি করলে ভালো হবেন এবং ভবিষ্যতে কি 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 মেনটেন করলে আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আর এখন ভয় নেই তো ডাক্তারবাবু ছেলেটাকে নিয়ে? না, আপাতত রিপোর্টটা করান আর যা ওষুধ দিয়েছে সেইগুলো খাওয়ান আর রিপোর্টটা করান। ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বারটাকে নোট করে রাখুন এবং ডাক্তারবাবু যেভাবে বললেন আপনি টেস্ট রিপোর্টগুলো একদম সঙ্গে করে নিয়ে আসবেন। একদম আমরা অবশ্যই দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, বিভিন্ন রোগ নিয়ে যারা এসে কতটা তারা উপকৃত হয়েছেন, একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত, নির্মল হাসি। আসুন তাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরি ক্লিপিংসের মাধ্যমে, তারপরে অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ। তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না? না? না না, আমার একদম কষ্ট হচ্ছে। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা, আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি?
আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। আপনারা অবশ্যই দেখলেন যে আমরা আপনাদের কাছে অনেক কিছু এই যে তুলে ধরলাম যে কিভাবে মানুষ সুস্থ সবল সতেজ জীবন পেয়ে কতটা তারা একটা আনন্দ, তাদের আবেগ যেন আপনাদের কাছে শেয়ার করলেন। সত্যি তাই, যখন মানুষ সুস্থ হয় তখন কতটা ভালো লাগে, আর যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণাদায়ক। তাই এই রকমভাবেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবেই প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা দিয়ে তারা কিন্তু মানুষের কাছে এতটা একটা ভালোবাসার জায়গা তৈরি করেছেন। সত্যি তাই, এই ভালো লাগা ভালোবাসাটাই কিন্তু তৈরি হয় কি থেকে, যে আমার ট্রিটমেন্ট, আমার একজন ডক্টর কিন্তু সেখানেই সাকসেসফুল যখন তার হাত যশ, তার কাজ, তার কর্ম বা তার এই যে মেধা বা শিক্ষাটা কাজে লাগে। নিশ্চয়ই সেইভাবেই কিন্তু তারা ট্রিটমেন্ট দিচ্ছেন আর ভালো আছেন মানুষ। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি হাওড়ার আমতা থেকে বলছি। বলুন। বলছি আমার না মানে ঠান্ডা লাগলেই খুব মাথার যন্ত্রণা হচ্ছে। ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা হচ্ছে? মাথায় যখন যন্ত্রণা হয় তখন কি মাথার পুরো মাথাটা যন্ত্রণা হয় না একটা দিক? মাথার ভিতরটা যেন মনে হয় দপদপ করছে, আর দুটো যে মানে আপনার ধরুন ব্রেনের যে দুটো সাইড হয়, কপাল, আইব্রো সাইড গুলো হয়, বুঝতে পেরেছি, ওখানে যে নার্ভটা থাকে ওটা একটুখানি এক্স্যাক্টলি, হ্যাঁ ও ঠিক ওই রকমটাই। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে? এটা আমার এই পুরো ঠান্ডা, পুরো শীতকালটাই এরকম চলে। পুরো শীতকালটা? এটা কি প্রতি সিজনেই এরকম হয়? প্রতি সিজনেই এরকম হয়। আচ্ছা, দেখুন অনেকের কি হয় একটুখানি কোল্ড অ্যালার্জি থাকে। হ্যাঁ, এবার কোল্ড অ্যালার্জি থাকার কারণ হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার। যদি ইমিউনিটি পাওয়ার আপনার কম হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। এবার ইমিউনিটি পাওয়ারকে ঠিক করতে গেলে মেডিসিন যেমন থাকে, মেডিসিনের সাথে সাথে আপনাকে লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে হবে। আপনাকে খাবার দাবারের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনাকে সেই সমস্ত খাবার খেতে হবে যেটা হচ্ছে সিজনাল ফুড, এবং যেগুলোতে আপনি ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে পারবেন। আর এছাড়া আপনাকে একটা কথাই বলবো যে এখন হয়তো এই প্রবলেমটা আসছে কোনো সিজনে, এটা যাতে প্রত্যেকটা সিজনে না হয় ভবিষ্যতে গিয়ে, তার জন্য একটু কনফার্ম হয়ে নিন যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে কিনা। অনেক সময় এই প্রবলেমটা আসে। অ্যালার্জি আমার আছে, হ্যাঁ, খাওয়ার জিনিসে দুটো জিনিসে আমার অ্যালার্জি রয়েছে। তাহলে অ্যালার্জি যদি থাকে অনেক সময় এই প্রবলেমগুলো সেখান থেকেও আসতে পারে। আচ্ছা, আপনার কি নাকে কোনো রকম ব্লকেজ আছে? হ্যাঁ হ্যাঁ, নাক বন্ধ হয়ে যায়? হ্যাঁ, নাক বন্ধ হয়ে যায়, নাকের হাড়টা বাঁকা আছে। হ্যাঁ, তাহলে এখানেতে হচ্ছে আপনার প্রবলেম। তো আপনাকে ট্রিটমেন্টটা এইটাকে ঠিক করতে গেলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে যেটা এটার কারণ। কারণ অনেক সময় আমাদের
ন্যাজাল সেপ্টাম ডেভিয়েশন বলে, যেটা আমাদের বেঁকে আছে। তো সেখানে যদি হয় সেই জায়গাটাতে একটুখানি ট্রিটমেন্ট। নাকের প্রবলেমটার জন্য আমি কি করব? হ্যাঁ, তার জন্য তো ট্রিটমেন্ট করতে হবে না, তার জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। এবার তার জন্য একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা একবার দেখি, দরকার পড়লে কিছু আমরা এক্স রে করাবো ওই জায়গাতে। এক্স রেটা দেখতে হবে যে যেটা ন্যাজাল সেপ্টাম ডিভিয়েশন বলা হচ্ছে সেটা কি কি কন্ডিশনে আছে, তারপর তো তার সলিউশনের দিকে আসবো। আগে আমাকে প্রবলেমটা জানতে হবে, এবং তার সাথে সাথে একটা আইজিই রিপোর্ট করে আপনি নিয়ে আসুন, আইজিই, ঠিক আছে? এই রিপোর্টেরও করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে একবার দেখান, আমরা বলে দেবো, গাইড করে দেবো রিপোর্টটা দেখার পর যে আপনি কি করলে এখন ভালো থাকবেন এবং ভবিষ্যতে ভালো হবেন, ঠিক আছে? ধন্যবাদ। অবশ্য তার জন্য কিন্তু হেল্পিং নাম্বার দুটোকে নোট করে রাখতে হবে এবং ডিটেলসটা জেনে নিতে হবে যে কোথায়, যেই চেম্বার কত তোমার বাড়ির থেকে কতটা কাছে না দূরে, সেটা ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বারকে ব্যবহার করতে হবে। আর টেস্ট রিপোর্টগুলো প্লিজ একটু আনতে হবে, তখন যদি তোমার এক্সরে রিপোর্ট বা টেস্ট রিপোর্ট এগুলো যদি করে থাকো সেগুলোকেও নিয়ে এসে ডাক্তারবাবুরা একদম প্রপার দেখে নেবেন, একদম মানে প্রপার ওয়েতে কাজ হবে, একদম ডায়াগনোসিস তার সঙ্গে প্রপার ট্রিটমেন্ট সব কিছু কিন্তু এক একটা ধাপ থাকে। এগুলো মানে হুট করে কিন্তু এগুলো হয় না, কারণ একটা শরীর, সেই শরীরটা তোমার কতটা পারমিট করছে, কি হচ্ছে, সব কিছু কিন্তু ডাক্তারবাবুরা একদম থরলি দেখে নেবেন, চেক আপ করে নেবেন, দেখে নেবেন, তবেই কিন্তু তুমি একটা একদম 100% রেজাল্টটা পাবে। আর সেটাই কিন্তু করছে এনবিপি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছেন প্রত্যেকটি ডক্টর। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এই যে আমরা অনেক সময় এখন, এটা কি কোনো এজ বাধা আছে যে এই এজের মধ্যে এই রোগটি হয়তো হতে পারে, বা এর থেকে মানে বেশি হলেও হতে পারে, কম বেশি বয়স বা ইয়াং জেনারেশন বা আরেকটু বেশি বয়স বা মধ্য বয়স বা আরেকটু বয়সকালে, এগুলো কি কোনো বাইন্ডিং আছে? অ্যাকচুয়ালি আমরা আগে যখন করতাম যে দেখা যেত যে অ্যাবভ 30 এর প্রবণতাটা অনেকটা বেশি দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কারণ এখন এই লাইফস্টাইলের জন্য, এখন আমাদের ব্যস্ততার জন্য আমরা লাইফস্টাইলটাকে ঠিকমতো মেনটেন করতে পারি না, খাবার দাবারটাকে ঠিকমতো মেনটেন করতে পারি না। তার সাথে সাথে কি হয়, আমরা অনেক সময় রোগ কি হয়েছে সেটা আমরা দেখি না, আমরা হয়তো কোনো সিমটম আমাদের শরীরে দেখা যাচ্ছে, আমরা গিয়ে কি করি, ডক্টর না দেখিয়ে ওষুধ খেয়ে নিই। যেমন কি হয়, এই যে আমরা বলছি যে ব্যথা যন্ত্রণা, আমাদের ঘাড়ে হয়তো কোথাও ব্যথা হচ্ছে, কিংবা হয়তো আমাদের কোমরেতে ব্যথা হচ্ছে, কিংবা হাঁটুতে একটু ব্যথা হচ্ছে, আমরা কি করি, দোকানে বলি, ওষুধ দিই, ওষুধ দেয়, খাই, কিছুটা ভালো থাকি, আমরা ভাবি যে হ্যাঁ আমরা রোগ থেকে ভালো হয়ে গেছি, কিন্তু দেখা যায় যে সেটা নয়, ভেতর ভেতর রোগ বাড়তে থাকছে। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন রকম ক্যালসিয়াম জাতীয় জিনিস বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ আমরা খেয়ে নিই, কিন্তু আমরা জানি না যে আমাদের এক্স্যাক্টলি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে কি না। যেমন হচ্ছে এই যে রোগের অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের কি হয়, আমাদের ক্যালসিফিকেশন হয়, আমাদের শিরদাঁড়াতে কি হয়, ক্যালসিয়াম ডিপোজিট হয়, বিভিন্ন হাড়ের মধ্যে ক্যালসিফিকেশন হয়, এবং তার সাথে সাথে কি হয়, আমাদের হাড় বেড়ে যায়। এবার সেই সময়টাতে যদি আমরা আরও ক্যালসিয়াম বেশি করে ইউজ করি, সেখানে কিন্তু এটার একটা প্রবলেম বা এটার একটা এফেক্ট দেখা যাবে। তো সেই জন্য সবসময় জেনে যদি আমরা জিনিসটা করি, মেডিসিনের মতো জিনিস আমাদের সবসময় প্রপার ডায়াগনোসিস করেই খাওয়া উচিত। সেই কারণে দেখা গেছে যে আজকাল খুব ইয়ং বয়সেও অ্যাঙ্কোলাইজিং আসছে। তো আগে দেখা যেত 30 অ্যাবাভ, কিন্তু বিভিন্ন রকম কারণের জন্য এখন ইয়ং বয়সেও এটা আসে। তো আরো এর পেছনে কিছু কারণ আছে, আমি ফোনটা ধরে নিয়ে বলছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলছিলাম। বলুন। বলছি আমার খাবার পরে মানে গলা জ্বালা করে এবং মানে খাবার মানে হজম হয় না। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকেন খুব? হ্যাঁ, ওই কাজের বাইরে ঘুরি তো। মানে আপনি একটা বেশ ভারী ধরনের খাবার আপনি একটা সময় খান, তারপর অনেকটা গ্যাপ হয়ে যায়, তারপর আবার একটা ভারী ধরনের খাবার খান, তাই তো? হ্যাঁ। এটা মোটামুটি আপনি দীর্ঘদিন ধরেই এই জিনিসটা বা এই লাইফস্টাইলটা আপনি রেখে আসছেন। এটা হয়ে গেল
1 বছর কাছাকাছি হয়ে গেল। তো এই যে আপনার অসুবিধাটা আসছে বা এই যে প্রবলেমটা হচ্ছে, জ্বালাভাব যেটা করছে, এর জন্য কি কোনো টেস্ট রিপোর্ট কিছু করিয়েছেন? না না, কিছু করিনি। মানে ওই বলেন ওষুধ খান, আবার ওটা কমে গেলে আবার ওষুধ আবার বন্ধ চেয়ে করে বেশি। দেন, আবার কিছুদিন পর সেই প্রবলেমটা আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, শুনুন আপনাকে আমি আপনি। বলে দিচ্ছি। সেটাই আমরা এটা নিয়ে বহুবার বহুবার আলোচনা আলোচনা। করেছি। আজকে মানে বহুবার- আমাদের হ্যাঁ। মানে 4টে ফোনই এসে গলা, বুক জ্বালা, অ্যাসিড, এই সমস্যা। মানে আমাদের খাদ্যটা কিন্তু আমরা ভীষণভাবে এটা আমাদের ডাক্তারবাবু এই নিয়ে আপনি বহুবার আলোচনা করেছেন যে খাদ্যটা আমাদের উপর অনেকটাই নির্ভর করে। অবশ্যই। আমাদের কি ধরনের খাদ্য আমরা সেটা ক্যারি করছি, খাচ্ছি, এবং সেটাকে কতটা হজম করছি, এই প্রবলেমগুলো আমাদের তৈরি হয় শরীরে। আমাদের আয়ুর্বেদে পার্টি আছে, ঠিক আছে, যে দিনচর্যা ঋতুচর্যা। একদম কোন ঋতুতে আমাদের কি করা উচিত, কোন ঋতুতে আমাদের কি করা উচিত নয়, আমাদের আয়ুর্বেদেতে পরিষ্কারভাবে বর্ণনা করে গেছেন সে কতদিন আগে, ঠিক আছে। এবং তার সাথে সাথে দিনচর্যা, যে আমি দিনের বেলা কোন টাইমে কি করব, কোন টাইমে কি খাবো, কোন সময় খাবার খাওয়া উচিত, কোন সময় খাবার খাওয়া উচিত নয়। তো এই যে একটা চ্যাপ্টার আমাদের আছে, এখান থেকে কি হয়, আমরা বহু রোগকে আটকাতে পারি যদি আমরা সেটাকে ঠিকঠাক মতো করে ফলো করি। কিন্তু ডাক্তারবাবু আমরা এখন এতটা আমাদের কাজের চাপ, এতটা আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, যার জন্য আমাদের হেলথের দিক থেকে আমরা অনেকটা অসচেতন। এই অনেকটা অসচেতনতার জন্য কি আমাদের এই রোগগুলো ভীষণভাবে আমাদের অ্যাটাক করছে? হ্যাঁ, অবশ্যই, সেটাই আমি বললাম যে লাইফস্টাইল যেটাকে বলে, খাদ্য। আমাদের লাইফস্টাইলটা ঠিক থাকে না। আমরা এই যে ব্যস্ততার লাইফের মধ্যে, এই যে যেমন ওনাকে আমি কোশ্চেন করলাম যে উনি একটা বললেন সিমটম বললেন, আমাদের এই পেশেন্ট দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমরা ঝট করে ওই জন্য ধরে নিতে পারলাম যে ওনার ব্যাক হিস্ট্রিটা কি হতে পারে, সেটা কিন্তু মিলে গেল। কারণ এই যে জ্বালাভাব, আজকে জ্বালাভাবটা আসছে কেন আসছে, ওনার কিন্তু অলরেডি দেখা যাবে যে অ্যাসিডিক রিয়াকশনটা খুব হয়েছে, কারণ হচ্ছে খালি পেট, এবং সেখান থেকে হয়তো ধীরে ধীরে আলসারের ফর্মেশনটা হচ্ছে। কারণ একটা মিল নেওয়ার পর যদি আমরা লং টাইম গ্যাপ দিই, তারপরে যদি একটা আবার ভারী মিল নিই, তো মধ্যিখানে কি হলো, আমরা অনেকটা টাইম আমাদের খালি পেট থাকছে, তো সেখান থেকে কি হয়, আমাদের অ্যাসিডিক রিয়াকশনটা হচ্ছে। কারণ স্টোমাকেতে যখনই আমাদের খালি পেট থাকে আমাদের একটু অ্যাসিডিক রিয়াকশন হয়, আর এই অ্যাসিডিক রিয়াকশনটা যদি বেশি হতে থাকে, বাড়তে থাকে, সেখানে ডেফিনেটলি আস্তে আস্তে কি হবে, যেটা আমরা একদম বাংলা ভাষায় বলি যে ওখানে ঘা হতে আরম্ভ করবে, যেটা আমরা আলসার বলছি, ঠিক আছে। তো ওনার ক্ষেত্রে এই প্রবলেম, হ্যাঁ, যদি এখন উনি যে প্রবলেমটা আছে সেখান থেকে অবশ্যই ওনাকে রিলিফ মানে হতে হবে, নাহলে এই প্রবলেমটা আরও বাড়বে। তার আগে ওনাকে একটা কথাই বলবো যে আপনি যেটা করণীয় সেটা হচ্ছে একটা লিভারের ফাংশন টেস্ট করান। একটা লিভার ফাংশন টেস্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনার লাইফস্টাইলটাকে রাখতে হবে, যাতে এই প্রবলেম থেকে আপনি এখন বেরোন, এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেম না আসে তার জন্য কীভাবে আপনাকে লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। তার সাথে কিছু মেডিসিনস আছে, সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো করে নেন, দেখবেন এই প্রবলেম থেকে আপনি সুস্থ হয়েছেন এবং ভবিষ্যতেও আপনি ভালো থাকবেন। কিন্তু এই রোগটাকে আর এখান থেকে বাড়াবেন না, কারণ যদি এই জিনিসটা হতে থাকে, আলসার ফর্মেশন যদি হতে থাকে, এর জ্বালা যন্ত্রণা কিন্তু আরও বাড়বে, তখন কোনো খাবারই হজম হবে না, প্লাস একটা বার্নিং সেন্সেশন, জ্বালা ভাব থাকবে। অনেক সময় দেখা গেছে যে যদি আলসার এরকমভাবে বাড়তে থাকে, আমাদের ল্যাট্রিন দিয়েও অনেক সময় রক্ত বেরোতে আরম্ভ করে, কিংবা যখন আমাদের গা গোলাবে, অল্প খেলেই যখন গাটা গুলিয়ে যাবে, আমরা যদি ওই সময়তে কোনো কারণে ভমিট হয়, দেখা গেছে যে অনেক সময় ব্লাডও পর্যন্ত বেরিয়েছে। তো এই সমস্ত স্টেজগুলোতে যাতে না যায় তার জন্য একটু সিরিয়াসভাবে এটা ট্রিটমেন্ট করান। কারণ আপনি দেখছেন ওষুধ খাচ্ছেন, যখন খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার ফেরত আসছে, তার মানেটা হলো আপনার প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না। যদি ভালোই হবে তাহলে সেই জিনিসটা তো ফেরত আসবে না। তো সেইটার জন্য এটাকে পার্মানেন্ট সলিউশন আছে এর, তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। একদম। আসলে রোগকে নিয়ে কিন্তু ক্যাজুয়াল হলে হবে না, সিরিয়াস হতে হবে। আর রোগ কিন্তু কারোর সাথে কম্প্রোমাইজ করে না, কারণ রোগটা যখন আপনার শরীরে প্রবেশ করে ফেলেছে তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে নিজেকে অ্যালার্ট হতে হবে যে আমার কিভাবে কোন ভালো একটা জায়গায়, ভালো প্রতিষ্ঠান বা ভালো ডক্টরদের পরামর্শ নিয়ে আমি যদি ঠিকমতো চলতে পারি প্রাইমারি স্টেজে, যেটা ডাক্তারবাবু বলেন প্রথমেই যদি আপনার ট্রিটমেন্টটা প্রপার হয়, তাহলে কিন্তু আপনার রোগ কিন্তু শরীরে আর বাসা বাঁধবে না। যেটা আমরা অনেক সময় এটা অজ্ঞতা
ব্যর্থতা হতে পারে বা এটা আমাদের নেগলিজেন্সের ফলেও কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। ঠিক আছে, একটা ধামাচাপা দিই, তারপরে আবার নয় একটা ওষুধ খেলাম, বাইরে থেকে একটু একে ইনটেক করলাম, ব্যাস। কিন্তু এই জায়গাগুলো কিন্তু ডাক্তারবাবুরা ভীষণভাবে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন। কারণ আমাদের এই অনুষ্ঠানটা একেবারে সচেতনমূলক অনুষ্ঠান, যেখানে কোনো মানে আর্টিফিশিয়াল বলে কিছু নেই, একদম পিউরিটি পাবেন আপনি। আমি একটু বলে দেবো ডাক্তারবাবু, আজকে আমি একটু জানিয়ে দিচ্ছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু মেনশন করে দিচ্ছি, নাম বলবো অবশ্যই, আমি জায়গাগুলো মেনশন করে দিচ্ছি। আপনারা এমনি ডেব্রুগড়ে তো পাচ্ছেনই, ডেব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং আপনারা মেছেদাতে পাচ্ছেন এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা 31 তারিখে গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন যেটা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং মালদহ পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। গঙ্গাসাগর কিন্তু 2 তারিখে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 2 তারিখে পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 2 তারিখে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2/2/25, তার মানে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে কিন্তু ডক্টরদের পেয়ে যাচ্ছেন এই জায়গাগুলোতে কোচবিহারে। এবং আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগও পেয়ে যাচ্ছেন, আরামবাগ যেটা হলো ডক্টর এ হালদারকে পাচ্ছেন, সেটা আপনাদের বলে দিলাম, অ্যানাউন্স করে দিলাম। 3 তারিখে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে। এছাড়া কিন্তু আপনারা 6/2/25 পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। 7 তারিখে কিন্তু ক্যানিংয়ে পাচ্ছেন, এটাও কিন্তু আপনাদের আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম, ডক্টর আর দিকে পেয়ে যাচ্ছেন সেদিনকে। এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হলো বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন সেদিন, এবং বোলপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 9/2/25 পাচ্ছেন, এবং 9/2/25 কিন্তু আপনারা কৃষ্ণনগরও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 9 তারিখে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। 16/2/25 পেয়ে যাচ্ছেন আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন 16/2/25 শিলচরে পেয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। দিল্লিতে পেয়ে যাচ্ছেন 22 তারিখ, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে সেটা কিন্তু ডক্টর বি শর্মাকে সেদিনকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 1/3/25 মার্চ মাসে পেয়ে যাচ্ছেন। একদম প্রথমেই আপনারা কিন্তু মার্চ মাসের 1 তারিখে পেয়ে যাচ্ছেন, পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু ওপেনিং হচ্ছে 2 তারিখে, অর্থাৎ 2/3/25 পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আর আপনারা তো জানেন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেটা আপনাদের অ্যানাউন্সমেন্ট আমরা করে তো দিই, তখন আপনারা সবাই জানেন, সেটা যারা জানেন না তাদের জন্য আমরা জানাচ্ছি। সেখানে প্রত্যেক দিনই কিন্তু এক্সপিরিয়েন্স ডক্টররা থাকছেন এনপিপি। এছাড়া কিন্তু আপনারা হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনেও পেয়ে যাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, উত্তর কলকাতা ল্যান্সডাউন হলো দক্ষিণ কলকাতায় পেয়ে যাচ্ছেন। এছাড়া দক্ষিণ 24 পরগনা আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, সেদিন কিন্তু তিনি উপস্থিত থাকছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কোথা থেকে? হাওড়া থেকে। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার এই শীতকালে ঘাটে ঘাটে খুব ব্যথা। আচ্ছা, বয়স কত আপনার? 40। ব্যথাটা কি শুধু এই শীতকালেতেই হয়? হ্যাঁ শীতেই। আচ্ছা, এমনি সময় কোনো রকম ব্যথা থাকে না তাই তো? না, এমনি সময় কোনো ব্যথা না। নর্মাল সময় কি কোনো রকম হাঁটুতে বা কোমরে কিছু ব্যথা, চলতে গেলে হাঁটতে গেলে, যেটার খুব বেশি হচ্ছে এখন? একটু বেশি পরিশ্রম হলে হয়। আচ্ছা, দেখুন শীতকালেতে এমনি একটুখানি আমাদের ব্যথা যন্ত্রণা থাকে, এবং শরীরে যদি আমাদের অস্টিওআর্থারাইটিক চেঞ্জ থাকে, অনেক সময় কি হয় কারুর সেটা খুব
বড়োভাবে হয় এবং সব সময় সেটা ব্যথা থাকে, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো বা অস্টিওআর্থারাইটিসের একটা ধাত আছে, যেটা কিন্তু এই শীতকাল এলে সেটার একটু বহিঃপ্রকাশটা বেশি হয়। তো সেই কারণের জন্য এই প্রবলেমটা হতে পারে। আপনার ক্ষেত্রেও আমি একটা কথাই বলবো, যদি এই সময়তে ব্যথা যন্ত্রণা হয়, আপনি যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে একটু গরম সেঁক। আপনি একটুখানি গরম সেঁক দিন, গরম শুকনো সেঁক দিন। যদি দেখবেন যে হ্যাঁ এই সেঁক দিলে আপনি আরাম পাচ্ছেন এবং আপনার ব্যথা যন্ত্রণা বাড়ছে না, তাহলে এটাকে নিয়ে অত সিরিয়াস হওয়ার হয়তো বা প্রয়োজন হবে না। কিন্তু এটা নেওয়ার পরও যদি দেখা যায় যে আপনার ব্যথা যন্ত্রণা আছে বা সেই ব্যথা যন্ত্রণা বাড়ছে, তাহলে কিন্তু একটু সিরিয়াসভাবে এটাকে দেখতে হবে। এটা দেখার জন্য কিছু টেস্ট করে এটাকে জানতে হবে যে আপনার অস্টিওআর্থারাইটিসের কোনো রকম সিমটম বা লক্ষণ এখানেতে দেখা যাচ্ছে কি না। তারপরে কিন্তু এটার সলিউশন আপনাকে বার করতে হবে। সেটা যদি শুরুর দিকেই করে নেন সেটা আপনার পক্ষেই ভালো হবে, রোগটা তাহলে কি হবে, বাড়বে না। তো আপাতত আপনি একটু গরম সেঁক আপনি নিন, যদি না কমে তাহলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কি করলে আপনার সুবিধে হবে, কি করলে আপনি জানতে পারবেন আপনার কি রোগ হয়েছে এবং কি করলে আপনি সেখান থেকে সুস্থ হবেন। একদম অবশ্যই আমরা আবার একটু আলোচনা করবো, যদিও আমাদের সময় প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি অজিত হালদার বলছি। সমস্যাটা বলুন। আমার সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। এটা ছিল না, মাস ছয়েক ধরে এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। কোনো ওষুধ খাচ্ছি, কোনো দেখতে পাচ্ছি, কিন্তু এখন মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, গ্যাস অম্বলটা যেটা হচ্ছে সেটা কি পেটে কোনো জ্বালা বা ব্যথা এর সাথে আসছে? অম্বলও উঠছে প্রচন্ড, অম্বল হচ্ছে। আর আপনিও কি খালি পেটে খুব থাকেন? হ্যাঁ, এটা ফাঁকা হয়, মানে খাওয়া দাওয়া খুব ইয়ে হয়। তাহলে লাইফস্টাইলটাকে আগে একটু চেঞ্জ করুন, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি বারে বেশি খান, হ্যাঁ, পরিমাণে কম খান, বারে বেশি খান, মানে গ্যাপিংটা আপনি দেবেন না বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই গ্যাস অম্বলটা আপনার এখন বাড়ে, তাহলে একটুখানি আমরা বারবারই বলি যে এটার পেছনেতে লিভার অনেকটা দায়ী থাকে। তো আপনি লিভারের একটা লিভার ফাংশন টেস্ট করান, ঠিক আছে? তো লিভার ফাংশন টেস্ট যদি নর্মাল থাকে তখন একটু আলাদাভাবে জিনিসটাকে ভাবতে হবে। যদি লিভার ফাংশন টেস্টে কোনো রকম প্রবলেম আসে তাহলে কিন্তু তার সলিউশনটা করতে হবে, তবে আপনার এই প্রবলেমটা যাবে। শুধু গ্যাস অম্বলের প্রবলেমের জন্য গ্যাসের ওষুধ খেয়ে আপনি এই রোগটা থেকে ভালো হতে পারবেন না। সেটা দেখি, বাট আমি একটু যাওয়ার জন্য আপনার চেষ্টা করছি। মধ্যমগ্রামে আমি থাকি বারাসাতে। আচ্ছা, তবে মধ্যমগ্রামে আমি একটু যেতে চাই। হ্যাঁ, আপনি মধ্যমগ্রামেতে পেয়ে যাবেন। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন। আমাদের অনেক দিনই মধ্যমগ্রামের চেম্বার আছে, ঠিক আছে? আগে হয়তো 2 দিন থাকতো, এখন 3 দিন হয়ে গেছে। তো সেটা আপনাকে হেল্পলাইন নাম্বার গাইড করে দেবে। আপনি এসে একবার দেখান এবং পারলে এলএফটি রিপোর্টটা করে নিন, কারণ আপনি আসবেন, এলে আপনার কমপ্লেন শুনবো, আপনাকে সেই এলএফটি করতে দেবো। তার থেকে ভালো আপনি এলএফটিটা করে নিয়ে আসুন, আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা স্টেপ আগে এগিয়ে যাবেন। তো রিপোর্টটা করে নিয়ে আসুন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো। আর একটা কথা, লাইফস্টাইলটাকে আপনাকে ঠিক করতে হবে। যেভাবে যেটা বললাম যে খাবারের গ্যাপিং আপনাকে কমাতে হবে, খালি পেটটা দিলে চলবে না। আপনি বারে বেশি খান, পরিমাণে কম খান, তাহলে দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকবে। একদম ডাক্তারবাবু, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর আমার জিজ্ঞাসা করার জায়গা নেই যদিও। যাই হোক, আমরা পরবর্তী আবার নিশ্চয়ই আমরা সেইভাবে আলোচনা রাখবো ডাক্তারবাবুর কাছে। একদম আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার যেটা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আপনারা নোট করে রাখুন, এবং কোথায় কখন আসবে ডাক্তারবাবুদের সঙ্গে, কোথায় আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে, সেগুলো বিশদভাবে জানার জন্য অবশ্যই এই 2টি নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর জানেনই আপনারা যে যদি কোথাও টেস্ট করে থাকেন বা টেস্ট রিপোর্ট থাকে বা চিকিৎসা করে থাকেন, সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। তাহলে আরও আপনারা প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ জীবন অবশ্যই লিড করবেন, ভালো থাকবেন। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এইটুকু বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ডাক্তারবাবু অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।